হামকে মহামারী ঘোষণা নিয়ে খোদ বিশেষজ্ঞদের মধ্যেই মতপার্থক্য। শনাক্তের কিটের তীব্র সংকট, বড় চ্যালেঞ্জের স্বাস্থ্য খাত। চলতি বছর হামে শিশু মৃত্যু 2 দশকের সর্বোচ্চ। আগের সরকারের অবহেলার বিরূপ প্রভাব, পরিণতি নিয়ে বিশেষজ্ঞদের শঙ্কা। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ডিসি-এসপি ভারসাম্য দরকার। জনপ্রতিনিধিদের সাথে সমন্বিত কাজের নির্দেশনায় চ্যালেঞ্জ দেখছেন বিশেষজ্ঞরা। বাঙালির সৃষ্টিশীলতা, মনন ও চর্চায় এখনো সবচেয়ে প্রভাবশালী রবীন্দ্রনাথ ঠাকুর। 165তম জন্মদিনে নানা আয়োজনের স্মরণ। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি হামলা, যুদ্ধবিরতি এখনো বহাল এবং কার্যকর, দাবি ডোনাল্ড ট্রাম্পের। দেশে হামের প্রকোপের মধ্যে হাসপাতালগুলোতে শয্যা সংকটের পাশাপাশি দেখা দিয়েছে শনাক্তের কিটের সংকট। হাতে থাকা কিটের মাধ্যমে সর্বোচ্চ 1200 পরীক্ষা করা সম্ভব। একদিকে রোগীর চাপ, অন্যদিকে পরীক্ষার সীমাবদ্ধতা, সব মিলিয়ে হাম পরিস্থিতি মোকাবেলায় বড় ধরনের চ্যালেঞ্জের মুখে স্বাস্থ্য খাত। তবে এই সংকট দ্রুতই সমাধানের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর। রাজধানী সহ সারা দেশে বাড়ছে হাম রোগী। বিশেষায়িত হাসপাতালগুলোতে উপচে পড়া ভিড়, শয্যা সংকটে অনেক শিশুর চিকিৎসা চলছে মেঝেতে। আবার পুরোপুরি সুস্থ হওয়ার আগেই রোগীদের ছাড়পত্র দেয়া হচ্ছে বলে অভিযোগ স্বজনদের। এতে অনেক শিশুর ক্ষেত্রে বাড়ছে জটিলতা। 17 তারিখে সে মহাখালী ভর্তি ছিলাম 5 দিন। ওখানে থাকা একটু সুস্থ না হইতে ওনারা ছেড়ে দিছে। বাসায় এসে 5 দিন থাকছি। থাকার পরে আবার ওই সমস্যাটাই বেড়ে গেছে। গত শনিবারে বাসায় গেছি, যা রবিবারেই হাম উঠে গেছে, ও রবিবারে সকালে আবার চলে আসছি। সরকারের তো অবশ্যই বেড বাড়ানো উচিত, কারণ এত রুগী ইমার্জেন্সি তো কান্নাকাটি করতেছে, বেড পেতেছে না, ভর্তি নিতেছে না। ছুটি দিচ্ছে 9 দিন আমি বাসায় ফিরছি। বর্তমান বড় মেয়ে সুস্থ, যা দেখে আমার ছোট মেয়েও এরকম অবস্থা হামে। পরে এখানে নিয়ে আইছি আমি। ঢাকা মেডিকেল আইন না দেখাইছি, দেখার পরে হেরা বলছে যে ভর্তি করন লাগবো বাচ্চা, অক্সিজেন নাইকা, আপনারা ভর্তি করলে কথা নাইলে মানে মেডিকেলে নিয়ে যেতে পারেন। কইতে আছে যে মহাখালী নিয়ে আসতে বলতেছে। পরে হেনা আসার পরে ভর্তি লেখা দিছে। গুরুতর রোগীদের জন্য পর্যাপ্ত আইসিইউ সুবিধা না থাকায় উদ্বেগ আরও বেড়েছে। আইসিইউ ওয়ার্ডটা একটু বাড়াইলে ভালো হতো, কারণ বাচ্চা অনেক ভর্তি সংক্রান্ত জটিলতা আছে। গরিব অসহায় মানুষগুলো অনেক ভোগান্তি করে, কান্নাকাটি করে, তারপর পাচ্ছে না। এটা বলতে গেলে মহামারী, তো হঠাৎ করে এরকমের হাম ওঠে, মানুষ মারা যাচ্ছে। এদিকে দেশে হাম শনাক্তের একমাত্র পরীক্ষাগার জনস্বাস্থ্য ইনস্টিটিউটের ভাইরোলজি ল্যাবেও দেখা দিয়েছে বড় ধরনের সংকট। কিটের তীব্র স্বল্পতায় কমিয়ে আনা হয়েছে নমুনা পরীক্ষা। জানুয়ারি থেকে এ পর্যন্ত 114টি প্যাকেট কিট ব্যবহার করে 10,597টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে বর্তমানে হাতে রয়েছে মাত্র 13টি কিট, যা দিয়ে সর্বোচ্চ 1200টি নমুনা পরীক্ষা করা সম্ভব। এমন পরিস্থিতিতে অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের। কোনো বাচ্চা যদি হাম দেখা যায়, তাকে অন্য বাচ্চাগুলো থেকে আলাদা রাখার চেষ্টা করা। আতঙ্কিত হওয়ার প্রয়োজন নাই, সতর্ক হওয়ার প্রয়োজন আছে। তবে স্বাস্থ্যমন্ত্রীর অভিযোগ, বিগত সরকারের আমলে যথাযথ পদক্ষেপ না নেয়ায় হামে 3 শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। জানান, সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নিচ্ছে বিএনপি সরকার। আমাদের যে অব্যবস্থাপনাটা ছিল সেটা হলো শর্টেজ অফ ভ্যাকসিন, যেটার জন্য বিগত সরকাররা দায়ী। তারা শূন্য স্টক রেখে গেছে। হামকে মোকাবেলা করার জন্য আমাদের পর্যাপ্ত স্ট্রাকচারাল ফ্যাসিলিটি রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত পরীক্ষা ও সময়মতো চিকিৎসা নিশ্চিত করা না গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। হাসপাতালগুলোতে রোগীর চাপ এতটাই বেশি যে একদিকে যেমন শয্যা সংকট, অন্যদিকে আইসিইউর সুবিধার অভাব। 2 মিলিয়ে চরম ভোগান্তিতে রোগী এবং স্বজনরা। আর স্বাস্থ্য বিভাগ বলছে, হাম নিয়ন্ত্রণে দ্রুত বিশেষ ব্যবস্থা নিচ্ছেন তারা। আঞ্জাম খালেক, ডিবিসি নিউজ, ঢাকা। বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা নিয়ে কর্মস্থলে ফিরেছেন জেলা প্রশাসকরা। বিশ্লেষকরা বলছেন, সরকারের পক্ষ থেকে ডিসিদের প্রতি বার্তা ছিল জনগণের সেবক হয়ে কাজ করার। অস্ত্র উদ্ধার ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ডিসি ও এসপিদের মধ্যে ভারসাম্য নিশ্চিতের পরামর্শ তাদের। জনপ্রতিনিধির সাথে সমন্বিতভাবে কাজ করতে ডিসিদের প্রতি নির্দেশনা থাকলেও বেশিরভাগ এমপি নতুন হওয়ায় রয়েছে চ্যালেঞ্জ। 3রা মে থেকে 6 মে রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে 4 দিন ধরে চলে জেলা প্রশাসক সম্মেলন।
এই সম্মেলনে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের জন্য একগুচ্ছ গুরুত্বপূর্ণ বার্তা ও দিক নির্দেশনা দেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রী। এর মধ্যে অন্যতম বাজার সিন্ডিকেট ভাঙতি, মোবাইল কোর্ট পরিচালনা, আইন শৃঙ্খলা রক্ষা ও উন্নয়ন কাজের গতি আরও ত্বরান্বিত করা, জননিরাপত্তা নিশ্চিতে মাদক, কিশোর গ্যাং এবং মব সন্ত্রাস দমনে দ্রুত পদক্ষেপের নির্দেশনা দেওয়া হয়। জেলা প্রশাসকরা তাদের যার যার এলাকার সমস্যাগুলো চিহ্নিত করেছেন এবং সরকারের নজরে এনেছেন। ওয়ান অফ দি ইম্পর্ট্যান্ট কনসার্ন হলো অবৈধ অস্ত্র। সন্ত্রাসীর হাতে যদি অস্ত্র থাকে এটা অত্যন্ত ভয়াবহ বিষয়। ডিসিএসপি সমন্বিতভাবে জেলার আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন এবং এই ক্ষেত্রে সমন্বয়টা খুবই গুরুত্বপূর্ণ। এমপিদের সাথে সমন্বয় করে স্থানীয় পর্যায়ে কাজগুলো বাস্তবায়ন করা। কোথাও কোথাও এই সমন্বয়টা একতরফাভাবে ডিসির দিকে বেশি ঝুঁকে যায়, কারণ অনেক সময় এমপিরা এত কিছু বোঝেও না, নতুন যারা এমপি এবারের চ্যালেঞ্জটা হলো এটাই। এছাড়া মাঠ প্রশাসনের জন্য আরও কিছু দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। প্রশাসনিক কাজে দক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স রাখার কথা বলেন সরকার প্রধান। আইনে শাসন প্রতিষ্ঠার পাশাপাশি জনসেবক হিসেবে কাজ করারও আহ্বান জানান তারেক রহমান। প্রশাসনের এই কথা তো সবসময় সবাই বলে যে তারা জনগণের সেবক। সব প্রশাসকের পক্ষে এই সেবক হওয়াটা তাদের পক্ষে সম্ভব হয় না। অনেক সময় জনগণের চাওয়া পাওয়ার মধ্যে যদি একটা মেলবন্ধন তৈরি না হয়, তাহলে কিন্তু জনগণের চাওয়া পাওয়াটা অনেক ক্ষেত্রে উপেক্ষিত থেকে যায়। সব কিছু মিলে একটা ভালো ডিসিস কনফারেন্স হয়েছে। সরকারের দেওয়ার নির্দেশগুলা যথাযথভাবে পালনের মাধ্যমে আন্তরিকতার সাথে এবং বিশ্বস্ততার সাথে যদি দায়িত্ব পালন করে জেলা প্রশাসকরা, তাহলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভবপর হবে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জয়ের পর বিএনপি সরকারের অধীনে এটি প্রথম জেলা প্রশাসক সম্মেলন। এই সম্মেলনে 498টি প্রস্তাব নিয়ে আলোচনা হয় এবং আইন ও বিধির আলোকে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের নৃশংস হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অফ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ বাংলাদেশের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। শনিবার সকালে মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। যুক্তরাষ্ট্র থেকে মরদেহ বিমানে তোলার সময় অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে মায়ামির বাংলাদেশ কনসুলেটের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। এর আগে একই ঘটনায় নিহত জামিল আহমেদ লিমনের মরদেহ 4 মে ঢাকায় পৌঁছায়। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওরে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনার হাওর অঞ্চলে হঠাৎ পানি বাড়ায় পাকা ও আধা পাকা ধান তলিয়ে যায়। ভেজা ধান কাটা নিয়ে চরম বিপাকে কৃষক। বৃষ্টির কারণে কাটা ধান বাড়াই ও শুকানো অসম্ভব হয়ে পড়েছে, যার ফলে খলায় রাখা ধানও পচে নষ্ট হচ্ছে। এতে উৎপাদন খরচ তুলতে পারবেন কিনা তা নিয়ে দুশ্চিন্তায় কৃষক। তবে আবহাওয়া পরিস্থিতি কিছুটা ভালো থাকায় ফের আশায় বুক বাঁধছে কৃষক। বাঙালির সৃষ্টিশীলতা মননে এখন পর্যন্ত সবচেয়ে প্রভাবশালী তিনি। আপন কীর্তি দিয়ে বাংলা ভাষা আর বাঙালিকে তিনি পৌঁছে দিয়েছেন বিশ্ব দরবারে। তার জন্ম ঘিরে 25শে বৈশাখ এক অনন্য দিন বাঙালির ক্যালেন্ডারে। বাঙালির এই বরপুত্রের নাম রবীন্দ্রনাথ ঠাকুর। আজ তার 165তম জন্মদিন। 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ বাঙালির ইতিহাসে চিরকালের জলজলে একদিন, এক মহাকাব্যিক ঘটনা। ব্রিটিশ শাসিত ভারতবর্ষের কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে দেবেন্দ্রনাথ ঠাকুর ও শারদা সুন্দরী দেবীর ঘরে জন্ম নেন রবীন্দ্রনাথ ঠাকুর। অন্যরকম হাওয়া, অন্যরকম আলোতে বড় হওয়া রবীন্দ্রনাথ এই বাংলা সাহিত্যকে পরিপুষ্ট করে তোলেন তার জাদুতে। কবিতা থেকে উপন্যাস, গান থেকে নাটক, সাহিত্যের সব শাখায় ছিল তার সহজিয়া বিচরণ। বাঙালি মনীষীদের মধ্যে অন্যতম রবীন্দ্রনাথ ঠাকুরের হাতের ছোঁয়ায় চিত্রকলা পেয়েছে নতুন আলো। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য অর্জন করেন নোবেল পুরস্কার। নানা ঘাত প্রতিঘাতে রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি জীবনে এখনো বড় আশ্রয়। বাঙালির ভাবনা সৃষ্টিতে তিনি বড় প্রেরণা। রবীন্দ্রনাথ চিরন্তন কথাটা এই কারণেই আসে যে তার প্রাসঙ্গিকতা বিবেচনা করেই আসে।
যে কোনো সময়ের জন্যই রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক। রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক বলেই এখনও টিকে আছে এবং ভবিষ্যতে টিকে থাকবে। আমরা যদি দৃষ্টিদান নির্মাণ করি, আমরা যদি সমাপ্তি নির্মাণ করি, অসংখ্য আছে। আমরা বর্তমান প্রেক্ষাপটে যদি এগুলা কাজ করি, আধুনিক নাটকের আমরা বর্তমান যেসব আধুনিক নাটক দেখছি তার থেকে অনেক বেশি আধুনিক। রবীন্দ্রনাথের থেকে আধুনিক কেউ হতে পারে না এখন পর্যন্ত। আমরা যেখানে বেঁধে যাই সাহিত্যে আধুনিকতায়, সেই জায়গায় আমাদের আশ্রয়স্থল রবীন্দ্রনাথ, মানে তাকে আমাদের ফলো করতে হয়। দুঃখ বেদনা শূন্যতা পূর্ণতায় আজও আগলে রাখার বড় জায়গা রবীন্দ্রনাথ ঠাকুর। একটা মন খারাপ হলো, আমরা কিন্তু একটা রবীন্দ্রনাথের গান শুনলে মনটা ভালো হয়, বা একটা বৃষ্টি নেমেছে একটু রবীন্দ্রসঙ্গীত শুনলে ওই আমরা রিলেট করতে পারি যে আচ্ছা এই সময় যদি গানটা একটু বাজতো কানে কি ভাল লাগতো। 1941 থেকে 2026 এতগুলো বছর পেরিয়ে আরো আলোকিত, আরো উদ্ভাসিত রবীন্দ্রনাথ ঠাকুর। মাকসুদুল হক ইমু, ডিবিসি নিউজ। কাঁচামাল সংকটে প্রায় 3 সপ্তাহ বন্ধ থাকার পর আবারও উৎপাদনে ফিরেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। সৌদি আরব থেকে 1 লাখ টন ক্রুড অয়েল দেশে পৌঁছানোর পর ভোর থেকে পুরোদমে উৎপাদন শুরু করেছে প্রতিষ্ঠানটি। বর্তমানে ইস্টার্ন রিফাইনারিতে প্রতিদিন প্রায় 4,500 টন ক্রুড অয়েল পরিশোধন করা হচ্ছে। চলতি মাসে আরও 1 লাখ টন ক্রুড অয়েল নিয়ে এমটি ফসিল নামে আরেকটি ট্যাঙ্কার দেশে আসার কথা রয়েছে। ক্রুড অয়েলের অভাবে 15 এপ্রিল রিফাইনারির 4টি ইউনিটের মধ্যে 2টি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। ইরানি উপকূলীয় জলসীমায় একটি তেলবাহী ট্যাঙ্কার ও সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের কাছে আরেকটি জাহাজকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড বলছে হরমুজ প্রণালীতে ইরানিরা তাদের উপর হামলা চালালে জবাব দেয় তারা, যদিও তথ্য নাকচ করছে তেহরান। একই সাথে দক্ষিণ ইরানের বান্দার খামির, সিরিক এবং কেশম দ্বীপের বেসামরিক এলাকাগুলোতেও বিস্ফোরণের শব্দ শোনার তথ্য দিয়েছে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর চালানো এই হামলাকে লাভ ট্যাব বলে আখ্যা দিয়েছেন। মার্কিন গণমাধ্যমকে তিনি আরও বলেন, যুদ্ধবিরতি চলছে, এটি কার্যকর রয়েছে। অন্যদিকে দক্ষিণ লেবাননে এখনও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল বাহিনী। এ হামলায় শিশুসহ অন্তত 11 জন নিহত হয়েছেন। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ইরানি জাহাজে পাল্টাপাল্টি হামলার জেরে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। শুক্রবার সকালে এশিয়ায় বেড়েছে তেলের দর। বিশ্বব্যাপী তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট ব্যারেল প্রতি 1.5% বেড়ে $100.60 দাঁড়িয়েছে। দিনের শুরুতে 2% বেশি বৃদ্ধির পর তা কিছুটা কমে আসে। যুক্তরাষ্ট্রের লেনদেন হওয়া তেলের দাম 1.1% বেড়ে $95.87 দাঁড়িয়েছে। এছাড়া এশিয়ার বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম 3% পর্যন্ত বেড়েছে। রাজধানীর বনানী ক্লাব মাঠে চলছে 2 দিন ব্যাপী ডিবিসি নিউজ ক্রিকেট টুর্নামেন্ট 2026। এই খেলায় অংশ নিচ্ছে 8টি দল। সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরও জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আরিফ, ক্রিকেট নিয়ে ডিবিসি নিউজের উন্মাদনার সবশেষ পরিস্থিতি জানাবেন। সবশেষ যদি উন্মাদনার কথা বলেন তাহলে কিন্তু এই যে এখন যে ম্যাচটি হচ্ছে তার আগের যে ম্যাচ সেটা হচ্ছে রিপোর্টার্স রাইডার এবং কি নিউজ রুমের মধ্যকার যে ম্যাচটি সেটা বলা যায় যে আপনার এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে নিউজ রুম নিনজাস তারা কিন্তু 9 উইকেটে জিতেছে এবং কি আমরা এখানে যে সর্বোচ্চ রান করেছে সর্বোচ্চ রানদাতার কাছে আমরা একটু জানবো তার কাছ থেকে যে এখানে এই যে আপনি সর্বোচ্চ রান করেছেন, মানে এই যে ডিবিসি যে এই আয়োজনটা কেমন লাগছে, আসলে কেমন ছিল? না, আয়োজনটা অনেক ভালো হয়েছে। আমরা অনেক এনজয় করতেছি, সবাই অনেক এনজয় করতেছি। আসলে সবাই তো আমরা একই অফিসের, তো মিলে ঝিলে খেলতেছি, এটা একটা উৎসবের মতো লাগতেছে আমাদের কাছে। তো সর্বোচ্চ রানদাতা যারা আসলে এই নিউজ রুম নিনজাসের পক্ষে যিনি খেলেছেন সর্বোচ্চ রানদাতা, তার আসলে রানের কারণেই কিন্তু ম্যাচটি জেতা। সেক্ষেত্রে 9 উইকেটে তো হেরেছে বা তারা 9 উইকেটে জিতেছে। এর পাশাপাশি এখন যাদের খেলা হচ্ছে সেটা হচ্ছে পিসিআর এবং কে ডিজিটাল। সেই ডিজিটালরা তারা কিন্তু টসে জিতে তারা ব্যাট করছে এবং কি দর্শক সারিতে তারা কিন্তু বসে আছেন এবং কি এই হার জিত বিষয়ে আসলে প্রত্যেকের মধ্যেই আসলে একটা উন্মাদনা কাজ করছে। আপনারা কি চান সকলে একটু বলেন? আর রিপোর্টার্স রাইডার যারা হেরেছে তাদের কাছ থেকে আমরা একটু জানবো। শুভ সেই রিপোর্টার্স রাইডারের সর্বোচ্চ রানদাতা, তার কাছে আমরা একটু যেতে চাই।
শুভ, কেমন ছিল আসলে ম্যাচটা, কেমন ছিল? আসলে ক্রিকেট হচ্ছে গোল কি কারণে আপনারা হেরেছেন বা আমরা হেরেছি? আসলে আমরা হেরেছি, আমাদের রিপোর্টার্স টিমে হচ্ছে আপনার বলারের খুবই অভাব। আমরা 10 ওভারে 60 বলে কিন্তু 124 রান করেছি, কিন্তু আসলে আমাদের বলার নেই, একজন মাত্র পেস বলার দাউদ ভাই, এছাড়া সবাই খুব বাজে বল করেছে, যার জন্য আমরা ম্যাচটা হেরেছি। তবে বলার থাকলে ম্যাচটা জিততে পারতাম। অসংখ্য ধন্যবাদ শুভ। এখানে যারা জিতেছে আমি সেই টিম মেম্বার যারা আছেন তাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আপনারা কি জিতেছেন কিনা একটু বলবেন? আপনারা তো জিতেছেন আজকে, কেমন লাগছে? জয়ের অনুভূতি তো সবসময়ই ভালো, অসাধারণ লাগছে। আমাদের ছেলেরা খুবই ভালো খেলেছে, ইনফ্যাক্ট দুটো দলই ভালো খেলেছে, আমরা একটু বেশি ভালো খেলেছি। অসংখ্য ধন্যবাদ। তারা কিন্তু পরবর্তী রাউন্ডে গিয়েছেন, এমনকি সেই যে নকআউট পর্বের খেলাটা সেটা ব্যাপক অংশগ্রহণ। আমরা শুধুমাত্র যে আমাদের ডিভিসি নিউজ রুমের যারা আছেন বা যারা আমরা অফিস করছি তাদের বাইরের দর্শকরাও কিন্তু এখানে এসে আরিফ, আপনাকে ধন্যবাদ।